মানুষের ভালোবাসা ও আকর্ষণ দৃষ্টির চেষ্টা। সুলতান বিভিন্ন অঞ্চলের প্রভাবশালী ব্যক্তিবর্গের হৃদ্যতা অর্জনের প্রচেষ্টা চালান। তিনি প্রজ্ঞাবান ব্যক্তিদের অত্যন্ত সম্মান করতেন। তাদের মর্যাদাদানে কোনো প্রকার কার্পণ্য করতেন না তিনি। এই লক্ষ্যে তিনি মজলিসে মাশায়েখ নামে একটি পরিষদ গঠন করেন। এই সদস্যদের জন্য সম্মানী নির্ধারণ করেন। সুলতান তার উপদেষ্টাদের সঙ্গে সৌজন্যমূলক ব্যবহার করতেন। তাদের ব্যাপারে উত্তম ধারণা রাখতেন। তার দরবারে আলিমের সম্মান ছিল অপরিসীম। তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সহায়তা প্রত্যাশা করতেন। চাইতেন এরা যেন তাকে পৃষ্ঠপোষকতা দেয়, যেন ইসলামী ঐক্য বাস্তবায়নে তাকে সঙ্গ দেয়। এদের মধ্যে শায়েখ মুস্তাফা কামিল পাশার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি ছিলেন মিশরের অধিবাসী। সুলতান যখন জানতেন এরা নিষ্ঠাবান, ইসলামী ঐক্য প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ এবং তার সমচিন্তার অধিকারী, তখন তাদের কারো থেকে কোনো ত্রুটি প্রকাশ পেলে উদার চিত্তে ক্ষমা করে দিতেন। এদের মধ্যে নামিক কামাল অত্যন্ত প্রসিদ্ধ একজন। সুলতান আরব বাচ্চাদের জন্য প্রতিষ্ঠিত স্কুল থেকে কিছু মেধাবী ছাত্রদের চয়ন করে নিতেন। এসব স্কুল পড়ুয়া অধিকাংশ ছাত্রের সম্পর্ক ছিল বড় বড় পরিবারের সঙ্গে। মুসলিম সমাজে তাদের অত্যন্ত সমীহের দৃষ্টিতে দেখা হতো। সমাজে তাদের প্রতিপত্তি, ইসলামী সমাজ ব্যবস্থায় তাদের প্রভাব এবং খ্যাতি ছিল ইতিবাচক। এই ছাত্রদের মাধ্যমে সুলতান ইসলামী ঐক্য প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন। তিনি এ ধারা অধিকতর ব্যাপক করেন। পরবর্তীকালে অনুরূপ আরও কয়েকটি স্কুল প্রতিষ্ঠা করেন। এসব স্কুলের শিক্ষার্থীদের সম্পর্ক আরব ছাড়া আলবেনিয়া উচ্চ পরিবারের সঙ্গে সম্পৃক্ত ছিল। এই ছাত্রদের মাধ্যমে তিনি আরবদের বিভিন্ন গোত্রের আমির ও মাশায়েখদের সঙ্গে যোগাযোগ করে তোলেন। তাদের কারো সঙ্গে পত্রযোগে, আবার অনেকের সঙ্গে প্রতিনিধি প্রেরণ করে তাদের সহায়তা ও সহানুভূতি অর্জনের চেষ্টা চালান। সুলতান জানতেন ইংরেজরা মুসলিম ঐক্য ও সংহতি বিনষ্ট করতে তৎপর হয়েছে। তিনি এটাও জানতেন আরবের বিশিষ্ট শায়েখদের সঙ্গে ইংরেজদের রয়েছে গভীর সখ্য, যেমন মক্কার শরীফ, ইয়েমেনের হামিদউদ্দিন এবং শায়েখ ইসারা। এরা ছিল ইংরেজদের বন্ধু। ইংরেজদের আপ্রাণ প্রচেষ্টা ছিল এদের উসমানীয়দের বিরুদ্ধে উত্তেজিত করে তোলা এবং তাদের এ বিষয়ে উৎসাহ যোগানো যে তারা যেন খলিফার আনুগত্য থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয় এবং উসমানীয় সাম্রাজ্য থেকে পৃথক হওয়ার প্রচেষ্টা চালায়। সুলতান ইংরেজদের এই ঘৃণ্য তৎপরতা মাটিতে মিশিয়ে ফেলার কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। তিনিও এদের আপন করে নেওয়ার প্রচেষ্টায় কোনো ত্রুটি রাখেননি। যাদের ব্যাপারে আশঙ্কা ছিল এরা উসমানীয়দের ভালোবাসে না, উসমানীয়দের আবেগের সঙ্গী নয়, তাদের বিভিন্ন বাহানায় ইস্তাম্বুলে আটকে রাখেন। তিনি এদের বিভিন্ন উচ্চপদে আসীন করে একরকম বন্দী করে রাখেন, যাতে দেশদের চক্রান্ত থেকে নিরাপদ থাকে। যেমন শরীফে মক্কাকে ইস্তাম্বুলে মজলিসে শুরার সদস্য করেন, যাতে সে মক্কায় ফিরে যেতে না পারে। শরীফ সম্পর্কে সুলতান প্রধানমন্ত্রী ফরিদ পাশার সঙ্গে এক আলোচনায় বলেন, শরীফ আমাদের চায় না, কিন্তু অবস্থার চাপে সে এখন নিশ্চুপ। একমাত্র আল্লাহই জানে শরীফ আগামীকাল কি করতে চায় বা কি করতে পারে। এজন্যই শরীফের বিদ্রোহ ততক্ষণ পর্যন্ত সংগঠিত হতে পারেনি যতক্ষণ না ইতিহাদিরা সুলতানকে তার দায়িত্ব থেকে অপসারণ করেছিল। যখন ফ্রিমেশনদের তথা ইতিহাদের তেরাকি সরকার প্রতিষ্ঠা পায়, তখন শরীফ ইস্তাম্বুল থেকে মক্কায় চলে আসে। এরপর সে ইংরেজদের সঙ্গে চুক্তিতে উপনীত হয়। এভাবেই আরব ও তুর্কিদের মধ্যে অনৈক্যের এক বিশাল ফাটল সৃষ্টি হয়। সুলতান কর্তৃক শত্রুদের চক্রান্ত বানচাল। ঊনবিংশ শতাব্দীর প্রথম চতুর্থাংশে ব্রিটেন কুর্দি মুসলমানদের তুর্কিদের বিরুদ্ধে উস্কানি দিতে শুরু করে, যাতে একদিকে কুর্দ ও তুর্কদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়, অপরদিকে উসমানীয় সালতানাতের উদর ফেরে কুর্দিদের জন্য একটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা পায়। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা পেলে ইরাকে ইংরেজদের অপতৎপরতা অনেক গুণ বেড়ে যায়। তারা ইরাকি আমিরদের মধ্যে জাতীয়তাবাদী মানসিকতা ঢুকে দেওয়ার কার্যকর পদক্ষেপ নেয়। ব্রিটিশ প্রতিনিধিরা ইরাকে বসবাসরত কুর্দি পরিবারগুলোর ঘনিষ্ঠ হতে থাকে। কুর্দি গোত্রগুলোকে উসমানীয়দের বিরুদ্ধে একত্র করা শুরু করে। উসমানীয় গোয়েন্দারা গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করে যাচ্ছিল। সুতরাং তাদের রিপোর্টের ভিত্তিতে সুলতান ইংরেজদের এই ধ্বংসাত্মক তৎপরতার বিরুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। এক, উসমানীয় খিলাফত কুর্দিদের পক্ষে আর্মেনীয় আগ্রাসন থেকে রক্ষার জন্য দাঁড়িয়ে যায় এবং আর্মেনীয়দের বিরুদ্ধে কুর্দিদের সঙ্গ দেয়। 2, সুলতান আলিমদের নেতৃত্বাধীন কয়েকটি প্রতিনিধি দল এসব কুর্দ গোত্রসমূহকে বুঝিয়ে সুপথে নিয়ে আসার জন্য পাঠান। তাদের মুসলিম ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রতি আহ্বান করেন। প্রেরিত এই লোকজন সাফল্যের সঙ্গেই তাদের কার্যক্রম পরিচালনা করেন। 3,
সুলতান আরও কিছু পদক্ষেপ গ্রহণ করে এসব আমিরদের নিজের সঙ্গে এবং উসমানীয় খিলাফতের সঙ্গে একাট্টা করার জন্য প্রচেষ্টা চালান। 4 পূর্ব আনাতোলিয়ায় কুর্দি যুবকদের সমন্বয়ে একটি সেনা ইউনিট করে তোলেন, যাতে আর্মেনীয়দের অগ্রযাত্রার পথে বাধা দেওয়া যায়। 5 বিচ্ছিন্নতাবাদী আর্মেনীয়দের বিরুদ্ধে উসমানীয় খিলাফত কঠোরতা নীতি অবলম্বন করে, ফলে এই এলাকায় বসবাসরত কুর্দি মুসলমানরা নিরাপদ অনুভব করতে থাকে। 6 উসমানীয় খিলাফত ইংরেজদের পরিকল্পনা বানচাল করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে, কারণ তারা জানে ইংরেজদের উদ্দেশ্য ছিল বিশাল খিলাফত রাষ্ট্রকে ভেঙে টুকরো টুকরো করে ছোট ছোট স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটানো। এছাড়াও সুলতান ইয়েমেনেও ব্রিটিশদের থাবা সংকীর্ণ করতে সফল হন এবং এই অঞ্চলে ইংরেজ বিরোধী যুদ্ধে স্পষ্ট বিজয় লাভ করেন। তিনি ইয়েমেনকে পুনরায় উসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে সেখানে 8000 সৈন্যের একটি সেনাবাহিনী গড়ে তোলেন। এই ফ্রন্টের নেতৃত্বের জন্য সুদক্ষ কয়েকজন সেনা অফিসারকে ইয়েমেনে পাঠান। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন আহমেদ মুক্তার পাশা, হুসাইন হালামি পাশা, তৌফিক পাশা, উপদেষ্টা উসমান পাশা এবং ইসমাইল হাক্কি পাশা। ইংরেজরা ইয়েমেনে বিদ্রোহ সৃষ্টির প্রাণপণ প্রচেষ্টা চালালেও সুলতানের কৌশলী প্রচেষ্টার সামনে তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। লিবিয়ায় ইতালির আগ্রাসন। ইতালি লিবিয়া দখলের স্বপ্ন দেখছিল। তারা মনে করত লিবিয়া তাদের উত্তরাধিকার সম্পদ। ইতালির প্রধানমন্ত্রী প্রকাশ্যে বলে বেড়াত যে ফ্রান্স কর্তৃক তিউনুস দখল এবং ব্রিটেন কর্তৃক মিশর দখলের পর ইতালির জন্য লিবিয়া ব্যতীত আর কিছুই বাকি থাকেনি। লিবিয়া নিয়ে ইতালির 3টি কৌশল ছিল। 1 স্কুল, ব্যাংক এবং অন্যান্য জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের মাধ্যমে নিরাপদ পন্থায় লিবিয়ার ভেতর তাদের প্রভাব বিস্তার করা। 2 কূটনীতির মাধ্যমে লিবিয়ায় তাদের হস্তক্ষেপ বৈধ প্রমাণ করার উদ্দেশ্যে অন্যান্য রাষ্ট্রের সমর্থন আদায়ের প্রচেষ্টা। 3 উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং লিবিয়া দখল নিশ্চিত করা। তখন ব্রিটেন এবং ফ্রান্সের বিপরীতে ইতালির নীতি ছিল তাদের দখল প্রচেষ্টার ব্যাপারে কাউকে জ্ঞাত না করা। তারা অত্যন্ত সুকৌশলে উসমানীয়দের উত্তেজিত করা ছাড়াই লিবিয়াকে গ্রাস করে নেওয়ার চেষ্টা চালিয়ে যায়। সুলতান আব্দুল হামিদ ইতালির উদ্দেশ্য সম্পর্কে সম্যক অবহিত ছিলেন। তিনি বিভিন্ন মাধ্যমে লিবিয়ার ব্যাপারে ইতালীয়দের উদ্দেশ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। জানতে পারেন ইতালি স্কুল, ব্যাংক এবং অপরাধের জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে লিবিয়া এবং আলবেনিয়ায় তাদের প্রভাব প্রতিপত্তির বৃদ্ধি করেছে। তাদের টার্গেট হচ্ছে একসময় উসমানীয় সালতানাতের এই প্রদেশ ও অঞ্চলগুলো দখল করে ফেলা। এই অঞ্চলগুলোর মধ্যে ছিল পশ্চিম ত্রিপলি, আলবেনিয়া, ভূমধ্যসাগরের তীরবর্তী আনাতোলিয়া অঞ্চলের ইজমির, ইস্কেন্দেরুন এবং এনশিয়ক তথা এন্তাকিয়া। সুলতান ইতালির এই ঘৃণ্য তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধের পরিকল্পনা করেন। ইতালি লিবিয়ায় সশস্ত্র হামলা চালাতে যাচ্ছে সংবাদটি জানার সঙ্গে সঙ্গেই লিবিয়ায় প্রতিরক্ষায় 50,000-এর একটি সাহায্যকারী বাহিনী পাঠিয়ে দেন তিনি ইতালির ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ ছিলেন এবং ব্যক্তিগতভাবেই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন। তিনি রোমের রাষ্ট্রদূত এবং ত্রিপলির গভর্নরের মাধ্যমে লিবিয়ার ব্যাপারে খোঁজখবর রেখেছিলেন। সুলতানের গৃহীত ব্যবস্থার ফলে বাধ্য হয়ে ইতালীয়দের লিবিয়া দখলের প্রয়াস পিছিয়ে দিতে হয়। এরপর তাকে যখন ক্ষমতা থেকে অপসারণ করে ইত্যাদি তারা কি ক্ষমতায় আসে, কেবল তখনই তাদের স্বপ্ন বাস্তবায়িত হয়। আব্দুল হামিদের ইসলামী ঐক্যের ডাক পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। এর কিছু কারণও ছিল। উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে ছিল 1 ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ইউরোপীয় রাষ্ট্রগুলো প্রাচ্যের বিভিন্ন দেশ দখলে পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হয়। 1881 খ্রিস্টাব্দে ফ্রান্স তিউনুস দখল করে। 1882 খ্রিস্টাব্দে ব্রিটেন দখল করে মিশর। একই সময় ফ্রান্স মরক্কোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ শুরু করে। এক পর্যায়ে 1912 খ্রিস্টাব্দে ফ্রান্স ঘোষণা করে বসে এই অঞ্চলে তার অধিকার রয়েছে, তাই অঞ্চলটি স্পেন এবং তাদের মধ্যে ভাগাভাগি হওয়ার কোনো দরকার নেই। একইভাবে সাম্রাজ্যবাদীরা আফ্রিকার অন্যান্য অঞ্চল তথা সুদান, নাইজেরিয়া এবং জাঞ্জিবারে আগ্রাসন শুরু করে। 2 মুসলিম বিশ্বে তথ্য যোগাযোগ ব্যবস্থা অনেকটা উন্নত হয়ে ওঠে। মিশর, তুরস্ক, আলজেরিয়া, হিন্দুস্তান, ইরান, মধ্য এশিয়া এবং ইন্দোনেশিয়ার জাবায় প্রেস আন্দোলন ছড়িয়ে পড়ে। সংবাদপত্রগুলো সাম্রাজ্যবাদ বনাম ইসলাম এবং ইউরোপীয় রাষ্ট্র কর্তৃক মুসলিম বিশ্বে হস্তক্ষেপের বিষয় নিয়ে খুব সবর হয়ে ওঠে। প্রতিনিধিদের পত্রিকায় পৃথিবীর বিভিন্ন স্থানে ইউরোপীয়দের আক্রমণের সংবাদও ফলাও করে প্রচার করা হয়। এর ফলে উক্ত অঞ্চলসমূহের মুসলিম জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
পুরো মুসলিম বিশ্বে যেন এক অস্থিরতা বিরাজ করতে থাকে। মুসলমানরা তাদের মুসলিম ভাইদের পক্ষে অন্তরের ক্ষোভ প্রকাশ করতে চলছিল। অত্যন্ত আবেগ উত্তেজনার সঙ্গে তারা বিভিন্ন ধরনের প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করে চলছিল। আলিমদের প্রচেষ্টা এবং হারানো ঐতিহ্য ফিরে আনার জন্য তাদের দাওয়াতি কার্যক্রম মুসলিম বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ে। মুসলমানরা অনুধাবন করতে পারছিল এই অবস্থায় তাদের জন্য ঐক্যের বিকল্প নেই। তাদের এটাও অনুভূত হচ্ছিল যে পশ্চিমাদের আগ্রাসন যতই বাড়ছে, মুসলমানদের মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠতা বৃদ্ধি পাচ্ছে, তাদের ঐক্য সুদৃঢ় ভিত্তি পাচ্ছে। তাদের অনুমিত হচ্ছিল সময় এসে গেছে, মুসলিম সমাজ এক জায়গায় জোর হবে। সময় এসে গেছে, উসমানীয় খিলাফতের পতাকা তলে একত্রিত হবে তারা। সুলতান আব্দুল হামিদ খান মুসলিমদের মন মানুষে এই অনুভূতি বদ্ধমূল করে দিতে সক্ষম হন যে মুসলমানদের ঐক্য ও সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং তাদের সবাইকে উসমানীয় খিলাফতের পতাকা তলে এসে শামিল হতে হবে। مسجد أقصى يا كل الدول نامي، يا الخلايا النامي، اصحوا على حالكم.